আসসালামু আলাইকুম। আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাকে একটু জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আজকে একটু অন্য জায়গায় এসে ক্লাস নিচ্ছি, তো এই জন্য চ্যাটিংটা মনে হয় ডিসেবল করা আছে। ইয়েস, এখন জানাতে পারবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। তো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। চ্যাটিংটা আমি ডিসেবল করে রাখছি আপাতত। ওকে, সো আজকে আমার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আমি চ্যাটিংটা একটু এনাবেল করছি শুধুমাত্র স্ক্রিন শেয়ারের আপডেটটা পাওয়ার জন্য। ওকে, আমাকে একটু জানাবেন যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে চ্যাটিংটা আবার বন্ধ করে দিই। আচ্ছা, চ্যাটিংটা থাক, আমি ওইটা এখন দেখছি না আপাতত। সো মেসেজ দেওয়ার দরকার নেই। আম, আপনাদের সাথে কিছু কথা বলার দরকার হতে পারে, সো ওই জন্য চ্যাটিংটা থাকুক। আর আরেকটা জিনিস একটু জানাবেন যে হচ্ছে কোড এডিটরের ফন্ট সাইজটা আজকে একটু বেটার কিনা গত দিনের চাইতে। আমি একটু স্ক্রিন সাইজ ছোট করে নিছি আজকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বেশ কয়েকটা জিনিস আমরা আজকে শিখব। ওকে, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম আপনারা প্র্যাকটিস করছেন খুব সুন্দরভাবে, থ্যাংক ইউ। আর যারা এই ক্লাসে নতুন জয়েন করছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। সেখানে আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে। অনেকে আমাকে ইনবক্স করছেন বিভিন্ন জিনিস নিয়ে। আমি সেগুলো রিপ্লাই দিচ্ছি না, কারণ এত সময় পাওয়া মুশকিল আমার জন্য। অনেকে রিপ্লাই মানে জিজ্ঞেস করছেন যে ইউটিউবে কোথায় পাওয়া যাবে, ক্লাস কবে হবে, বা কিভাবে জয়েন হতে পারে, এই ধরনের প্রশ্ন অনেকে করছেন। তো তারা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে নেবেন। সেখানে দেখবেন ফিচার্ডে গেলেই যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলা হচ্ছে আপনি একটু দেখবেন। দেখলেই আপনার আইডিয়া হয়ে যাবে যে কি কি বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছি। তো আজকে আমাদের যে ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা আরো কিছু ট্যাগ যেগুলো আছে সেগুলা শিখবো। তো সেগুলা দেখার পাশাপাশি আমরা আজকে আসলে ক্লাস 2 এবং ক্লাস 3 এই দুইটাই কমপ্লিট করে ফেলবো। তো আজকে প্রথমেই আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা নিয়ে আমরা এখন কাজ শুরু করব। তো চলুন শুরু করি। ওকে, সো আজকে আমাদের যে ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে এই ফাইলটা সম্পর্কে তো আপনারা এর আগে জেনেছেন যে কিভাবে এটা কাজ করে। এখন আমরা কাজ শুরু করব। তো প্রথমেই গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে একটা এইচটিএমএল এর স্ট্রাকচার কিভাবে তৈরি হয় এবং হচ্ছে কিভাবে কাজ করে, ট্যাগ গুলা কি সেটা জেনেছেন। আজকে বেশ কিছু জিনিস জানবো। তো আমরা তো নিশ্চয়ই এখানে যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ দেওয়া শিখেছি। ধরেন এখানে যদি আমি পি দেই, পি দিয়ে আমি যদি এখানে ধরেন আপনি একটা লং টেক্সট নিয়ে আসতে চাচ্ছেন, বাই ডিফল্ট কোড এডিটরে গিয়ে আপনি লরেন যদি এখানে 50 দিয়ে দেন, সেক্ষেত্রে 50টা ওয়ার্ডের টেক্সট এখানে চলে আসবে। এবং এখানে খেয়াল করেন এখানে হচ্ছে 50টা ওয়ার্ডের যে টেক্সট আছে সেই টেক্সটটা কিন্তু চলে আসছে। তো এখন হচ্ছে আপনি এইভাবে চাইলে করে মানে আপনার ইচ্ছা মতো কন্টেন্ট এখানে নিতে পারেন। সো এইভাবে করে কন্টেন্ট নেওয়া যায়। তো আজকে আমরা বেশ কিছু এলিমেন্ট শিখবো যে এলিমেন্ট গুলা হচ্ছে এক একটা ট্যাগের মধ্যে ব্যবহার করা যায়। যেমন ধরেন আমরা যদি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাই, বোল্ড করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে
বি। সো আমি যদি এখানে দেই স্ট্রং, তো এখানে খেয়াল করেন স্ট্রং ট্যাগটা চলে আসছে। তো যতটুকু আমি এখানে বোল্ড চাই ততটুকু আমি এখানে বোল্ড করতে পারবো, অর্থাৎ এটাকে কাট করে নিয়ে ধরেন আমি এখানে দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার এই অংশটাতে এই অংশটুকু বোল্ড হয়ে যাবে এবং এখানে আমার ওই যে ট্যাগটা আছে ওইটা চলে আসবে। তো এখানে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। বেসিক জিনিসটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট যদি আমরা ব্যবহার করি সেই এলিমেন্টটা কাজ করবে। তবে সব এলিমেন্টের ভিতরে সব এলিমেন্ট ব্যবহার করা যায় না, সব ট্যাগের মধ্যে সব ট্যাগের ইনসাইডে ব্যবহার করা যায় না। আবার ট্যাগের জায়গা দখলের একটা ব্যাপার আছে। যেমন ধরেন আমি যদি এইখানে যেই জিনিসটা আছে প্যারাগ্রাফ ট্যাগ, এটার মধ্যে যদি একটা হেডিং ট্যাগ নেই, হেডিং 2 বা হেডিং 3 টেস্ট, এইটা ধরেন আমি নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখ কয়েকটা জিনিস ঘটবে, এটা কিন্তু কাজ করবে। কিন্তু জেনারেলি যেটা হয় যে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে হেডিং ট্যাগ ব্যবহার করা উচিত না। এটা কাজ করবে কিন্তু এর ব্যবহার করা উচিত না। আবার এইখানে দেখেন এই হেডিং ট্যাগটা যে ব্যবহার করেছি এটার আশেপাশে কিন্তু কোনো জিনিস নাই, মানে আমরা যখন বোল্ডটা ব্যবহার করলাম যেখানে ব্যবহার করলাম ঠিক সেখানেই আসলো। কিন্তু এই হেডিং ট্যাগটা এটা হচ্ছে পুরো জায়গা দখল করলো। এইভাবে যারা পুরো জায়গাটা দখল করে প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা ট্যাগের একটা করে জায়গা দখলের ব্যাপার আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। জায়গা দখলের ব্যাপার হচ্ছে যে ফুল জায়গাটা পুরো জায়গাটা দখল করে নেয় তাকে বলা হচ্ছে ব্লক ট্যাগ। আর কোন ট্যাগ হচ্ছে অল্প অল্প জায়গা দখল করবে, মানে যতটুকু দরকার তার। ধরেন এখানে যদি আমি স্ট্রং দিতাম শুধু এটুকু বোল্ড হতো এবং এই জায়গাটা এরকমই থাকতো, সেটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো বাই ডিফল্ট যখন আমরা সিএসএস ব্যবহার করব তখন এগুলো আরো ক্লিয়ার হবো। তবে কিছু ডিফল্ট বিহেভিয়ার আছে, যেমন ধরেন এটার তো একটা ফন্ট সাইজ আছে নির্দিষ্ট। তো এই ফন্ট সাইজটা ব্রাউজারের কোডিং করার সময় বলে দেওয়া আছে, যখনই তুমি একটা হেডিং পাবা সেই হেডিং এর ফন্ট সাইজটা তুমি একটু বাড়ায় দিবা। আহ, তো এই কত সাইজ বাড়ায় দিবা সেটা হচ্ছে ওই ডিভাইস অনুযায়ী ওইটার একটা কোডিং করা আছে। ব্রাউজার যখন হচ্ছে কোড করা হয় ব্রাউজারটাকে, ধরেন আমরা এজ ব্রাউজার ব্যবহার করছি, ওই এজ ব্রাউজারের ভিতরে কিছু ডিফল্ট মেকানিজম সেট করা আছে। তো বাই ডিফল্ট যখন আমরা কোনো একটা হেডিং ব্যবহার করছি সেই হেডিং এর হচ্ছে সেই হেডিং এর আপনার একটা ফন্ট সাইজ ব্যবহার হচ্ছে, একটা কতটুকু জায়গা দখল করবে সেটা, এবং সেই এলিমেন্টটা যদি ব্লক এলিমেন্ট হয় সেই ক্ষেত্রে সেই হচ্ছে পুরো জায়গাটা দখল করবে। নর্মালি কোনো এলিমেন্ট যদি অল্প জায়গা দখল করে সেটা হচ্ছে ইনলাইন ব্লক হবে। আবার সরি ইনলাইন হবে। আবার কিছু এলিমেন্ট আছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লকটা আবার কি? ইনলাইন ব্লকটার ডিফারেন্সটা হচ্ছে ইনলাইন আর ইনলাইন ব্লক একই জায়গা দখল করবে কিন্তু ওপরে নিচে জায়গাটা এবং ডানে বামে জায়গা দেওয়া যায় ইনলাইন ব্লকে। আমরা যখন সিএসএস জানবো তখন ব্যবহার হবে। তো এই তিনটা এলিমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, যে একটা পুরো জায়গা দখল করে, একটা অল্প জায়গা দখল করে, আরেকটা হচ্ছে স্পেস সহ জায়গা দখল করে যতটুকু দরকার তার ততটুকু। তো আমরা আজকে যেই জিনিসগুলা দেখবো সেইগুলো একটু টেস্ট করবেন, মানে হচ্ছে কোনটা কতটুকু। আজকের ক্লাসের যে টাস্ক থাকবে যে হচ্ছে আমরা যেই ট্যাগগুলা শিখেছি সেই ট্যাগগুলা কোনটা কোন টাইপের ডিসপ্লে বহন করে। অর্থাৎ ধরেন আপনি লিখবেন যে হচ্ছে শুধু ওই যে এইচটিএমএল হেড বডি এই তিনটা ট্যাগ ছাড়া বাকিগুলা এইচ হেডিং ওয়ান ট্যাগগুলা যে হচ্ছে ইনলাইন নাকি ইন ব্লক ব্যবহার হয়, বাই ডিফল্ট কি আচরণ করে সেটা হচ্ছে একটু লিখে দেখাতে হবে। ওকে। সো এখন এইখানে ধরেন আমি যদি কোনো একটা ট্যাগ ব্যবহার করি, সেই ট্যাগটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখবো। যে আমরা স্ট্রংটা ব্যবহার করলাম এভাবে করে আপনি এখানে আরো কিছু ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এখানে যদি বি ব্যবহার করেন একই জিনিস ব্যবহার হবে। ঠিক একইভাবে এখানে যদি আপনি ব্যবহার করেন ইএম, ধরেন আমি এখানে ব্যবহার করলাম ইএম। ইএম এটা হচ্ছে আপনি এখানে জাস্ট সেভ, এটা হচ্ছে ইটালিক টেক্সট করার জন্য বেসিক্যালি ব্যবহার হয়। এই যে এখানে দেখেন যে এই টেক্সটটা ইটালিক হয়ে গেছে। ঠিক একইভাবে এইটা কিন্তু আবার হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি যদি আই দেন এই আইটা দিয়েও আপনি হচ্ছে ইটালিক করতে পারবেন। এখানে আপনি যদি আই দিয়ে এখানে ব্যবহার করেন সেটাও একই কাজ করবে। তো এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন, কোনো কিছু আন্ডারলাইন করার জন্য
এখানে ইউ দিয়ে দিলে সেটা আন্ডারলাইন হবে। আচ্ছা, আমরা আরো কয়েকটা ট্যাগ দেখব। ধরেন আমরা একটা দিলাম হচ্ছে আহ, এই যে লাইনটা, এই লাইনের পরে এই লাইনটা একটা নতুন লাইনের সৃষ্টি হওয়া দরকার, অর্থাৎ এই যে এই এন থেকে। সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি ব্রেক। ব্রেকের জন্য আমরা বিআর ব্যবহার করতে পারি, এবং এটাও একটা সিঙ্গেল ট্যাগ। এখানে যদি আমি এটা ব্রেক ইউজ করি, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রেক, মানে ব্রেক হয়ে গেল এখান থেকে নিচে এখানে চলে আসলে। এটা কিন্তু কখনোই এর উপরে যাবে না, কারণ এখানে একটা ব্রেক ট্যাগ আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে এই চার ট্যাগ। এই চার ট্যাগটা মানে হচ্ছে হরাইজন্টাল রুলার। মানে হচ্ছে আমি যদি এখানে ইউজ করি এইচ আর, তো এই চার যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার একটা এই যে দাগ চলে আসলো। এই দাগের কালার কি হবে, দাগের স্পেস কি হবে, এটা আমরা সিএসএসডি ডিফাইন করতে পারি, বাট বাই ডিফল্ট আপনার একটা কালার চলে আসবে। এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট কোডিং থাকার কারণে চলে আসবে, এবং এটা একটা দাগ হবে। যেখানে আপনি ব্যবহার করেন এই চার, সেখানেই দেখবেন একটা দাগ চলে আসবে। যেমন এটা কি ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট, এটা বোঝার জন্য আমরা কি করব, টেক্সটের ভেতরে ধরেন এই যে এইখানে, এখানে গিয়ে আমি একটা এই চার দিয়ে দিব, দিয়ে দেখবো যে আসলে কি হয়। এই যে এইগুলা করার মানে হচ্ছে কিউরিসিটি, আপনার কিউরিসিটি আছে যে কি হয়। দেখেন এটাও কিন্তু পুরো জায়গা দখল করলো, তার মানে এইচ আর ট্যাগটাও এটা একটা ব্লক ট্যাগ। সো আমাদের এই বিষয়টা জানতে হবে, যতই আপনি জানবেন ততই আপনার যেটা হবে যে আপনি হচ্ছে সিএসএস এ আপনি হচ্ছে আরো মানে অ্যাডভান্স কোনো কিছু করতে পারবেন। সিএসএস এ যখন আমরা ব্যবহার করব, তখন ধরেন কোথায় কোন এলিমেন্টটা লাগবে, ডিসপ্লে এলিমেন্ট ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তো আমাদের ধরেন আজকে ক্লাস 2 শেষ, কারণ আমরা খুব দ্রুত আগাচ্ছি এখন থেকে। খেয়াল করেন আমরা কিন্তু খুব মানে এইচটিএমএল শেখার জন্য খুব বেশি ইয়ে দরকার নেই, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ট্রাই করতে হবে যে হচ্ছে কিভাবে এগুলা কাজ করছে, কিভাবে এগুলা হচ্ছে। সেই জন্য সো আমরা এখন ক্লাস 3-তে চলে যাই। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লিঙ্কিং করা। লিঙ্কিং করার ক্ষেত্রে আমি হচ্ছে অনেক কিছু বলবো এখন। লিঙ্কিং করা মানে হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর তো চিনেন তাই না? অ্যাঙ্কর মানে কি জানেন? অ্যাঙ্কর মানে হচ্ছে জাহাজ যখন থামানো হয়, তখন জাহাজ থেকে একটা জিনিস ফেলা হয় ওই নদীতে বা সমুদ্রে। ওইটা কি হয়, নিচে আপনার মাটি বা পাথরের সাথে আটকায় যায়, এবং জাহাজটা ওখানে স্টিক হয়ে থাকে, মানে ওই জাহাজটা ওখানে লিংক করা হলো। এখান থেকে আসে হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর, আপনি অ্যাঙ্কর করতে পারবেন হচ্ছে অনেক ভাবে। তো সেটা আমি এখন দেখাই। অ্যাঙ্কর করতে হলে আমাদের ট্যাগের পাশাপাশি আরো কিছু জিনিসপত্র জানতে হবে। যেমন ধরেন যে কোনো ওয়েবসাইটে আমরা অ্যাঙ্কর দেখতে পাই। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই ওয়েবসাইটটাতে, আহ, এই ওয়েবসাইটটাতে গেলে আমি এখানে যেখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে নতুন একটা ওয়েবসাইটে যাবে। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর করা। অ্যাঙ্কর করে আমি আরেকটা ওয়েবসাইটে চলে যেতে পারছি। তো ওয়েবসাইটের প্রাণ হচ্ছে লিংক। তো লিংক করার জন্য আমরা যেটা করতে পারি, ধরেন সাধারণত লিংক যেভাবে করা হয়, লিংক হচ্ছে একটা, আমি এইচআর এর উপরে করি। এই লিংক হচ্ছে করতে হয় এ দিয়ে, ধরেন টেস্ট। তো আমি হচ্ছে যদি এখন এটাকে টেস্ট লিখে এখানে দেই, এটা একটা লিংক অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি, বাট এখানে কিন্তু কোনো কিছু হচ্ছে না। কারণ হচ্ছে এই লিংক করার জন্য আমাদের কিছু জিনিসপত্র আছে ব্যবহার করতে হবে, সেইগুলাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথম ট্যাগের ক্লোজিং এর আগ থেকে অ্যাট্রিবিউট শুরু করতে হয়, অথবা প্রথম ট্যাগের লেখা শুরুর পরে থেকে। অর্থাৎ ধরেন আমি যদি এটা অ্যাট্রিবিউট দিতে যাই, আমাকে অবশ্যই এখান থেকে শুরু করতে হবে। এই যে এটা অ্যাট্রিবিউট যদি দিতে চাই, এখান থেকে যে কোনো ট্যাগেরই কিন্তু অ্যাট্রিবিউট হয়। আপনারা নিশ্চয়ই এই যে এইচটিএমএল, এখানে ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেখানে আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে পারি, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তো এই লিঙ্ক ট্যাগেরও, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগেরও অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট হচ্ছে এইচআরইএফ। এইচআরইএফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার মানে হচ্ছে কোথায় যাবে, আর রেফারেন্স মানে হচ্ছে, মানে হাইপার রেফারেন্স মানে হচ্ছে এটা রেফারেন্স দেওয়া যে হচ্ছে কোথায় যাবে। আপনি এখানে যদি একটু হোভার করেন, সেক্ষেত্রে আপনাকে ভিএস কোড বলে দিবে যে এটা কি জিনিস, এবং এটা একটু পড়ার চেষ্টা করবেন যে আপনি চাইলে কি কি করতে পারেন। সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এখানে স্ক্রল করে করে আপনি একটু ডকুমেন্টেশন করতে পারেন। চাইলে আপনি হচ্ছে ফাইলে লিংক করতে পারেন, যে কোনো একটা কম্পিউটারের ফাইলে। এছাড়াও এফটিপি লিংক করতে পারেন, মেইল টু লিংক করতে পারেন। যদি আপনি ইনলাইন লিঙ্কিং করতে চান, সেক্ষেত্রে হ্যাশ দিয়ে করা যায়, এটা আমরা দেখবো এখন। তো
তো ধরেন আমি এখন হচ্ছে গুগলে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিব, সেক্ষেত্রে এখানে হচ্ছে গুগল। তো গুগলে যাওয়ার জন্য লিঙ্ক দিতে হলে আমাকে এখানে গুগলে লিখতে হবে। এখানে যদি আপনি লেখেন google.com, তাহলে কাজ করবে না, কারণ google.com লেখার জন্য আমাদের কিছু প্রসিডিওর আছে। এখানে আমাকে অবশ্যই HTTP অথবা HTTPS দিতে হবে। তো এইটার মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে হচ্ছে এখানে কোনো একটা ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটের লিংক করতে হলে এইচটিটিপি প্রয়োজন হয়। আবার যদি আপনি একটা ইমেইলের সাথে লিংক করেন, যেমন ধরেন আপনি এখানে যদি যান মেইল টু, এখানে হচ্ছে test@email.com, এটাও করতে পারেন। আপনি যদি কম্পিউটারে কোনো ফাইলের সাথে লিংকিং করতে চান, সেক্ষেত্রে ফাইল দিয়ে লিংকিং করতে পারেন। আবার আপনি অন্যান্য লিংকও করতে পারেন। এখানে আমি আপাতত http google.com এইটা লিংক করব। সো এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখানে যাই, দেখেন এইটার কালারটা ব্লু হয়ে গেছে, নিচে একটা আন্ডারলাইন আসছে। এইটা হচ্ছে ডিফল্ট ভাবে ব্রাউজার কোডিং করার সময় বলা হয়েছে, এটা আমরা সিএসএস দিয়ে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। সো এখন আমি যদি এখানে ক্লিক করি, গুগলে চলে যাব, কিন্তু এখানে দেখেন আমি যদি ক্লিক করি, কোথায় চলে গেলাম? গুগলে চলে গেলাম। সো আবার ব্যাকে আসলাম। এইটা আবার কালারটা চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হলো? কারণ ব্রাউজারে বলা আছে যে যেটা যেটা ভিজিট করবে সেটা সেটা তুমি মনে রাখবা ওই ওয়েব পেজের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করে দিবা। এখন যদি এখানে আমি আবার ইয়াহু দেই, সেটার কালারটা আবার ধরেন হচ্ছে ব্লু থাকবে, কারণ সেটা আমরা ভিজিট করি নাই। এগুলাকে আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারি, যে ভিজিট করার জন্য আমরা হচ্ছে যেটা ভিজিট হয়ে থাকবে সেটাতে হচ্ছে চেঞ্জ হবে। তো এইভাবে করে আমরা হচ্ছে লিংক করতে পারি। লিংকের আরো কিছু অপশন আছে, সেই অপশনগুলো একটু দেখাই। যেমন আমরা যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, টার্গেট, সেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেট ব্যবহার করে আমি এখানে ব্যবহার করলাম। টার্গেটের আবার ভ্যালু গুলো একদম নির্ধারিত। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ। আমরা দুইটা দুইটা ব্যবহার করবো এখানে। বাকি জিনিসগুলা যার আগ্রহ আছে সে একটু গুগল করে জেনে নিবে, বা চ্যাট জিপিটি কে আস্ক করে জেনে নিবে যে এইচটিএমএল এর টার্গেটের আর কি কি, এগুলা কি কি। আমি এই দুইটা শেখাচ্ছি, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে সেলফ। ব্ল্যাঙ্কটা যেটা যদি বাই ডিফল্ট এটা হচ্ছে সেলফ থাকে, যদি ব্ল্যাঙ্ক দেন তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। এখন যদি আমি এখানে যাই, এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে কি হলো, আমার এই ডকুমেন্টটা কিন্তু ঠিকই থাকলো, নতুন একটা ট্যাব ওপেন হইলো। এটার জন্য বলা হচ্ছে যে ব্ল্যাঙ্ক, অর্থাৎ লিঙ্কটা ইউজার চাইলে সে হচ্ছে ব্ল্যাঙ্কও দিতে পারবে, সেলফও দিতে পারবে। এটা ডিপেন্ড করে যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন আমরা আসলে চাই কিনা যে নতুন ট্যাব ওপেন হবে কিনা। সাধারণত ওয়েবসাইট ছেড়ে অন্য জায়গায় কেউ যদি চলে যাওয়ার ইয়ে থাকে, সেই ক্ষেত্রে সাধারণত আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যবহার করি, মানে এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল হলে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ইউজ করি, যাতে করে সে চলে গেল, আমাদের ওয়েবসাইটের একটা কপি তার একটা ট্যাবের মধ্যে থাকলো। সেটা হচ্ছে মূলত আমরা সেই জন্যই মূলত এখানে ব্যবহার করি। সো এই যে যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করছি, এই অ্যাট্রিবিউট গুলা মনে রাখবেন। এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো ভবিষ্যতে। যেমন ধরেন আমরা এখানে হচ্ছে দিলাম অ্যাবাউট, এখানে দিলাম অ্যাবাউট। এখন এখানে ধরেন লং আরেক কিছু প্যারাগ্রাফ থাকলো, বা ধরেন আরো থাকলো। তো আমি এটাকে সেভ করলাম। এখন আমি হচ্ছে চাচ্ছি যে এই অ্যাবাউটে, মানে ইউজার দেখতে কন্টেন্ট কি আছে, তাকে তো স্ক্রল করে এত দূর পরে আসা লাগবে, তাই না? তো আমরা এখানে একটা লিঙ্ক সেট করব, যে লিঙ্কটা ওইখানে স্ক্রল করায় দিবে অটোমেটিক। সেটা যদি করতে চাই আমরা লিঙ্কের মাধ্যমে করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি, এই অ্যাবাউটের একটা আইডি দিব। আইডি দিব হচ্ছে ধরেন অ্যাবাউট। তো এই আইডি হচ্ছে অবশ্যই ইউনিক হতে হবে। এই সেম আইডি আপনি সেম পেজে ব্যবহার করতে পারবেন না, তাহলে এরর আসবে। এটার মানে হচ্ছে আইডি মানে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে ইউনিক হতে হবে। এই যে দেখেন, ডিফাইন্স এন ইউনিক আইডেন্টিফায়ার, এটা অবশ্যই ইউনিক হতে হবে, এবং পুরো এই ডকুমেন্টে অবশ্যই ইউনিক হতে হবে। তো যখনই আইডি ব্যবহার করবেন অবশ্যই যেন এটা অ্যাবাউটটা যেন আর কোথাও ইউজ না হয়। আর তো আইডি ব্যবহার করলাম। এখন যদি আমি হচ্ছে এখানে ধরেন একটা ইন্টারনাল লিংক সেট করব, যেটার নাম হবে হচ্ছে এ, এটা হচ্ছে HREF, হাইপার রেফারেন্স। এখন আমরা এক্সটার্নাল ওয়েবসাইট না দিয়ে আইডির জন্য হ্যাশ, এবার দিব হচ্ছে অ্যাবাউট, এবার এখানে দিব হচ্ছে অ্যাবাউট।
তাহলে কি ঘটনাটা ঘটবে এখন, যদি আমি এখানে যাই, অ্যাবাউটে যদি ক্লিক করি, কি হবে দেখেন, এই যে অ্যাবাউটে চলে আসলো, মানে ওই জায়গাতে অটোমেটিক স্ক্রল করাই দিল। এইভাবে করে আমরা অ্যাবাউট পেজ ওপেন করলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে ফাইল লিঙ্কিং করা। ফাইল বলতে ফাইল না, মানে হচ্ছে আমরা এইচটিএমএল ফাইলই লিঙ্কিং করবো। ধরেন একটা ওয়েবসাইটে সাধারণত হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, কন্টাক্ট পেজ থাকে। সেই লিঙ্কগুলা কিভাবে করে, সেই লিঙ্কগুলা যেভাবে করে, ধরেন আমি হচ্ছে এইটা তো টেস্ট দিয়েছি, তাই না? এখন আমি এখানে আরেকটা ফাইল করলাম, যে ফাইলটার নাম হচ্ছে অ্যাবাউট, বা ধরেন কন্টাক্ট দিই, কন্টাক্ট এইচটিএমএল। এখানে ধরেন আমি কিছু কন্টেন্ট, এই সেম কন্টেন্ট এখানে দিলাম। জাস্ট আমি হেডিং চেঞ্জ করে দিব, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কন্টাক্ট পেজে আছি। ধরেন এইটা এখানে, এটা এখানে কেটে দিলাম। এখানে দিলাম হচ্ছে হেডিং টু কন্টাক্ট আস। সো এখন আমরা এখানে কি করতে পারি, এখানে ধরেন এখন আমি ওই পেজে যেতে চাই, সেক্ষেত্রে এখানে হচ্ছে এ কন্টাক্ট আস, এখানে হচ্ছে এইচআরইএফ। এইবার এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি কন্টাক্ট এইচটিএমএল। ওই যে ওই ফাইলটা যে নাম, জাস্ট নামটা দিলে হবে, এখানে কোনো এইচটিটিপি ফাইল বা অন্য কোনো কিছু দেওয়া লাগবে না, যেহেতু এটা একটা পেজ। সো এখন যেটা ঘটনাটা ঘটবে, এখন যদি এখানে যাই, এখন দেখেন কন্টাক্ট আসটা ওপেন হয়েছে, এই যে এখানে কন্টাক্ট এইচটিএমএলটা ওপেন হয়েছে। সো আমরা ইন্টারনাল লিঙ্কিং যদি করা দরকার হয়, আমরা এই এ ট্যাগ দিয়ে করতে পারি। এবং আমি যদি এখন এখানে দিতে চাই যে ব্যাক টু হোম, সেটাও দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কন্টাক্ট পেজে গিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি যে ধরেন হচ্ছে আমরা এখানে হেডিং টু এর নিচে আরেকটা এ নিব। এটা কিন্তু আমরা এখন কন্টাক্ট এইচটিএমএল পেজে কোড করছি। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টেস্ট এইচটিএমএল, যেহেতু আমরা ওই যে হোম পেজটা টেস্ট নামে করছি। এখানে দিলাম হচ্ছে ব্যাক টু হোম পেজ। সো এখন এখানে আমরা এই যে ব্যাক টু হোম পেজে গেলে ব্যাক টু হোম, কন্টাক্ট আসে গেলে কন্টাক্ট। তো এটা হচ্ছে এর কাজ। আমরা চাইলে বিভিন্ন ভাবে এটাকে লিঙ্কিং করতে পারি। এখানে আরো কিছু কাজ আছে, যেমন ধরেন আমরা যদি এখানে একটা টাইটেল দেই, তাহলে আমরা যখন এই যে আমরা যখন ভিজুয়াল স্টুডিওতে যখন কোড করছি, তখন কি হচ্ছে, আমরা যখন এখানে হোভার করছি, এখানে কিন্তু এই যে একটা ইনফরমেশন আসছে। আপনিও চাচ্ছেন যে একটা ইনফরমেশন আসুক, যখন ইউজার একটু ওয়েট করবে। এটা সার্চ ইঞ্জিনের জন্যও খুব ভালো একটা জিনিস, যে এখানে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, টাইটেল অ্যাট্রিবিউট, যে হচ্ছে গো টু হোম পেজ। এটা যদি এখন আমরা সেভ করি, সেই ক্ষেত্রে এখানে দেখেন, এখন যদি আমি হোভার করি, এখানে দেখেন এই যে একটা টুল টিপ চলে আসলো, এটাকে বলে টুল টিপ, এই যে যেটা আসছে। তো এটা সার্চ ইঞ্জিনের জন্য খুবই হেল্পফুল, সাধারণত ইমেজের ক্ষেত্রে ব্যবহার হয় টাইটেল ট্যাগটা। সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন তো আর ইমেজ ওইভাবে দেখে এখন যদিও বুঝতে পারে, কিন্তু টাইটেল ট্যাগটা থাকলে সে খুব সহজেই ওইটাকে সার্চ ইন্ডেক্সে, মানে সে হচ্ছে সেভ করে নেয়। পরবর্তীতে আমরা যখন ওই জিনিসটা লিখে সার্চ দেই, ওই ইমেজটা আসার সম্ভাবনা বেড়ে যায়। গুগলে তো ইমেজ সার্চ অবশ্যই দিয়েছেন, আপনারা যখন ডগ লিখে সার্চ করেন, এআই ছিল না যখন, তখন কিভাবে গুগল কাজ করতো, ওই যে ওই টাইটেলটা একটা সে পড়তো, পড়ে সে হচ্ছে ডগের ছবিগুলো এনে হাজির করতো। সো এখানে এই টাইটেল ট্যাগেও টাইটেল অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র টাইটেল দেওয়ার জন্য। আমরা যখন ভালো ভালো বড় বড় ওয়েবসাইট বানাবো, অবশ্যই আমাদের টাইটেল ট্যাগটা এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মাল্টিমিডিয়ার ইয়েতে চলে যাই। ধরেন আমরা হচ্ছে এখন এই ইমেজটাকে সেভ করে নিব, সেভ ইমেজ অ্যাজ। খেয়াল করেন আমি কোথায় সেভ করছি, আমি যাব হচ্ছে এখানে, যদিও ডেস্কটপ কোথায় যেন আছে। ওকে, এটা হচ্ছে ডেস্কটপ, হ্যাঁ এই যে ডেস্কটপ, সরি। ওকে, সো এইখানে আমি সেভ করছি, এখানে দেখেন কোনো এক্সটেনশন নাই, কারণ হচ্ছে জেপিজি ইমেজ এইটা আছে। এটা অলওয়েজ যদি আমি সেভ করি, সেভ করার পর আমাকে অবশ্যই দেখতে হবে যে এই ফাইলটার নাম কি হলো। আমি যদি এখানে যাই, টিএইচ, এটা হচ্ছে, আচ্ছা সরি, আমার হচ্ছে এটা আরেকটা উইন্ডোজ, এটা
এটা আমি এক্সটেনশনটা শো করানো হয়নি। ওকে, সো এইটা হচ্ছে জেপিজি দেওয়া আছে, এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যদি যেই নাম আছে সেই নাম দিবেন। অবশ্যই ওয়েবসাইট ডেভেলপ করার সময় ফাইল নামের ক্ষেত্রে সতর্কতা, এখানে স্পেস ব্যবহার করা যাবে না। এখানে হচ্ছে আমি এর আগে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ফাইলের নাম কিন্তু এখানে ঠিক রাখতে হবে। সো এখন হচ্ছে আমি এই ফাইলটার নাম হচ্ছে TH JPG। এখন এই ফাইলটা যদি আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট এইচটিএমএল এর এখানে নিয়ে আসতে চাই, আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। ইমেজ ট্যাগটা খুব সুন্দর একটা ট্যাগ। সো আমরা এটাকে ব্যবহার করি, লিঙ্কের নিচে ব্যবহার করছি। তো ইমেজ ট্যাগ ব্যবহার করতে হলে আমাকে যেটা করতে হবে, ইমেজ, এটা হচ্ছে ইমেজ ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ, এটা অ্যাট্রিবিউট দিয়ে ব্যবহার হয়। তো সেই জন্য আমরা এখন ব্যবহার করবো SRC। SRC মানে হচ্ছে সোর্স, কোথা থেকে তুমি ইমেজটা দিবা। এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে কি নামে আছে, তো আমরা এখানে টি দিলেই আমরা এখানে সাজেশন শো করবে, সেখান থেকে আমি দিয়ে দিলাম। তো এবার যদি আমি এখানে যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটা চলে আসলো। ইমেজটা কোথায় আসলে দেখেন, ইমেজটা কিন্তু এইটার পাশাপাশি আসলো। তাহলে ইমেজটাও কিন্তু একটা ইনলাইন ট্যাগ, অর্থাৎ এটা হচ্ছে যেখানে দিবেন সেখানেই আসবে, সে পুরো জায়গা দখল করবে না। ওকে, সো এখন এই ইমেজটাতে কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা ব্যবহার করব। যেমন আছে হচ্ছে হাইট, ধরেন আমি হাইট দিলাম 100, সেক্ষেত্রে ইমেজটা 100 পিক্সেল হবে। তো এখানে দেখেন 100 পিক্সেল হয়ে গেছে। ইমেজটার উইডথ, মানে হাইট দিছি আমরা 100 পিক্সেল, উইডথ সে অটোমেটিক করে দিয়েছে বাই ডিফল্ট। ব্রাউজারে কোডিং করার সময় বলা আছে যে ইমেজের যে কোনো একটা ভ্যালু থাকলে সেই ইমেজটা যেন স্ট্রেস না হয়ে যায়, সেই জন্য মূলত হাইট উইডথ অটোমেটিক্যালি এটা হচ্ছে শ্রিঙ্ক করে নেয়। স্ট্রেস মানে বলতে চাইলাম যে দেখবেন যে অনেক সময় আমরা ছবি তুলতে গেলে ছবিটা চাপা হয়, কারণ ওটাকে ঠিক মতো এডিট করা হয় না সেই ক্ষেত্রে। তো হাইট দিছি, এটা আসছে। আবার যদি আমরা দেই উইড, উইড 100 যদি দেই, সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমাদের উইডটা 100 হয়ে গেছে। যে উইডটা 100 হয়ে গেছে, হাইট তার অনুযায়ী কতটুকু হওয়া দরকার সে অটোমেটিক সেটাকে ঠিক করে নিয়েছে। তো হাইট উইড দিয়ে কিন্তু আমরা নিতে পারি। আচ্ছা, এবার ওই যে আমরা লিঙ্কের টাইটেল ব্যবহার করেছিলাম, মনে আছে? তো এইখানে টাইটেল না, এখানে দিতে হয় ALT। ALT মানে হচ্ছে অল্টারনেটিভ টাইটেল। তো এটা কিসের ছবি সেটা আমরা এখানে এক্সপ্লেন করব। যাতে করে এটা কিন্তু আবার ওই যে টুল টিপের মতো শো করবে না, কারণ এটা তো হচ্ছে শুধুমাত্র সার্চ ইঞ্জিন বা অন্যান্য জিনিসের জন্য। দেখেন এখানে শো করছে না, কিন্তু আপনি যদি আবার এখানে টাইটেল ব্যবহার করেন, যেমন ধরেন এখানে যদি টাইটেল ব্যবহার করি, টাইটেল কিন্তু সব জায়গাতে ব্যবহার করা যায়, বাট এটা কোনো মানে লিঙ্কের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। সো এখানে যদি যাই, সেক্ষেত্রে এখানে হোভার করলে আচ্ছা শো করছে না, আমি ভাবছিলাম হয়তো শো করবে। সো এখানে শো করছে কিন্তু এটা টাইটেল শো করছে না। সো এইটার হচ্ছে ডিফারেন্ট, এখানে আপনি ব্যবহার করবেন হচ্ছে ALT। তো এইভাবে করে আপনি হচ্ছে যে কোনো একটা ইমেজ অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি যদি ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হচ্ছে ভিডিও স্ট্রিমিং সাইটে, যেমন ইউটিউব থেকে অ্যাড করতে পারবেন, ফেসবুক থেকে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি আপনার যদি MP4 ফাইল থাকে সেটাকেও অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আমি যদি ইউটিউব থেকে একটা ভিডিও আমার ওয়েব পেজে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে যাব বাংলাদেশ ফ্ল্যাগ ইউটিউব লিখে আমি সার্চ দিলাম এইটা। যেমন ধরেন এইটা যদি আমি এখন চাই আমি নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট রাইট ক্লিক করে যেটা করতে পারি সেটা হচ্ছে কপি এমবেড কোড। এইটা নিতে পারেন, অথবা শেয়ার বাটন থাকে একটা, ভিডিওর উপর রাইট ক্লিক করে কপি এমবেড কোড নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটা কোড কপি হয়ে যাবে। এবং এখন যদি আপনি হচ্ছে কোড এডিটরে যান, ধরেন ইমেজের নিচে আমি অ্যাড করব, এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে দেখেন এই কোডটা যদি একটু পড়ার চেষ্টা করেন, এই কোডটাতে মূলত যেটা বলা আছে, আইফ্রেম নামে একটা কোড ব্যবহার করা আছে, যেটাতে উইড এবং হাইট দেওয়া হচ্ছে একটা। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আর SRC হিসেবে ওই যে ইউটিউবের ভিডিওর লিংক আছে, এটা যদিও স্পেশাল একটা লিংক। নর্মালি ইউটিউবের ভিডিওর লিংক হচ্ছে /ওয়াটস তারপরে ভিডিও আইডি, কিন্তু এটা বলা হচ্ছে এমবেড, মানে তারা একটা শুধুমাত্র এমবেডের জন্য, যাতে অনেক কিছু না চলে আসে সেই জন্য একটা স্পেশাল ইউআরএল চলে আসবে। এবং এখানে দেখেন টাইটেল আসছে, যাতে করে সার্চ ইঞ্জিন করতে পারে। ফ্রেম বর্ডার, এটাও হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এরপরে অ্যালাউ, এটা একটা অ্যাট্রিবিউট। এগুলো অটোমেটিক আসবে, আপনি জাস্ট কন্ট্রোল S দিয়ে সেভ করবেন। এবার যদি আপনি এখানে যান আপনার ডকুমেন্টে, এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে ওই ভিডিওটাও চলে আসছে। এবং আইফ্রেম ট্যাগটাও আমরা দেখলাম
এইটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। এটা অবশ্যই মাথায় রাখবেন কোন ট্যাগটা ইনলাইন ট্যাগ। এটা আপনি ইউজ করলেই বুঝে যাবেন, এটা মাথায় রাখার কিছু না, এটা জাস্ট হচ্ছে আপনাকে দেখে বুঝতে হবে যে এটা পুরো জায়গা দখল করছে নাকি যতটুকু প্রয়োজন ততটুকু দখল করছে। সো এখন যদি এটা উইড হাইট আমরা বাড়াতে চাই, যেমন এটা 825 বাই 265, আপনি হয়তো দেখছেন যে এটা একটু চাপা মনে হচ্ছে, আরো মানে হাইট বেশি হবে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এটা হাইট বাড়ায় দিবেন। পরবর্তীতে আমরা যখন সিএসএস শিখবো এটাকে রেসপন্সিভ করবো যাতে করে হাইট অটোমেটিক বাড়ে। তো ইমেজের যে মতো এটার হাইট কিন্তু অটোমেটিক বাড়বে না, এটা আপনাকে করে দিতে হবে। সো আমি যখন এখানে 500 দিলাম, 500 দিলে এখানে যেটা হবে যে এটার হাইটটা, এই যে এখন হাইটটা ঠিক আছে। সেইভাবে করে আপনি হচ্ছে হেডিং দিবেন আর ভিডিও দিবেন, দিয়ে প্র্যাকটিস করবেন, টেস্ট করবেন এবং এখানে প্লে করতে পারবেন। অর্থাৎ এই ভিডিওটা এখানে এমবেড হয়ে গেল। আচ্ছা, এরপরে আপনি যদি ভিডিও এমবেড করতে চান MP4 ফাইল থেকে, প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে যে আমরা জেপিজি নিয়ে আসছি, MP4 ফাইলটাকে এই ফোল্ডারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও ট্যাগ ইউজ করতে হবে। ভিডিও ভিডিও এটা হচ্ছে একটা ডাবল ট্যাগ, যেমন আমরা ইমেজ ব্যবহার করেছি, এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ ছিল। এবার এখানে ভিডিও, এখানে এসআরসি দিবেন, দেওয়ার পরে ওই যে ভিডিওর MP4 ফাইলটা এখানে দেখাই দিলে ভিডিওটা প্লে হবে। এবং এখানে অবশ্যই উইড এবং হাইট দিয়ে দিবেন যে আপনি কতটুকু এরিয়া জুড়ে ভিডিওটা দেখতে চাচ্ছেন। সো এই হচ্ছে ভিডিও এর ব্যবহার, যে আমরা কিভাবে ভিডিও ব্যবহার করতে পারি। এই সেম প্রসেস দিয়ে আপনি যে কোনো ভিডিও সাইট, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, ফেসবুক হোক, যে কোনো জায়গা থেকে সেই ভিডিওর এমবেড কোড কপি করে নিয়ে এসে আপনি যদি রাখেন, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটাও এখানে চলে আসবে। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা মাল্টিমিডিয়া নিয়ে আসতে পারি, অর্থাৎ অডিও ভিডিও। আচ্ছা, অডিও ট্যাগের কথা বলি নাই, আপনি যদি MP3 প্লে করতে চান সেক্ষেত্রেও একই পদ্ধতি। আপনি হচ্ছে এখানে ব্যবহার করতে হবে ভিডিও জায়গায় অডিও, এবং এখানে হচ্ছে আপনি এসআরসি তে MP3 ফাইলটা দেখাই দিবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার সেই MP3 ফাইলটা এখানে একটা সুন্দর প্লেয়ার চলে আসবে। ব্রাউজারের বাই ডিফল্ট যে প্লেয়ার, এক এক ব্রাউজারে এক এক রকম প্লেয়ার থাকবে, সেই প্লেয়ার অনুযায়ী সুন্দর করে প্লেয়ার চলে আসবে। একটা প্লেয়ার চলে আসলে আপনি ওইখান থেকে অনেক জিনিস কন্ট্রোল করতে পারবেন। এবার আসি, আমি হচ্ছে চ্যাট জিপিটিতে কেন আসছে আমি বলছি। এখানে ধরেন হুইচ অ্যাট্রিবিউট আই ক্যান ইউজ অন ভিডিও ট্যাগ ইন HTML এক্সপ্লেন অ্যাট্রিবিউটস। এইটা যদি আমি দেই সেক্ষেত্রে দেখবেন যে ভিডিও ট্যাগে কি কি অ্যাট্রিবিউট আপনি ব্যবহার করতে পারেন। এক নম্বরে এসআরসি। এসআরসি কি, আপনাকে ভিডিও ফাইল কোনটা প্লে হবে সেটা। এরপরে এক্সাম্পল দিয়ে দিয়েছে এখানে। তারপর হচ্ছে কন্ট্রোলস, ভিডিওতে কন্ট্রোল আসবে কিনা, ওই যে প্লে, পজ, ভলিউম কন্ট্রোল, এই বাটনগুলো আসবে কিনা। অনেক সময় আমরা এগুলো চাই না যে ভিডিওটা শুধুমাত্র প্লে হোক, অটো প্লে হবে কিনা, সেটার জন্য আপনি অটো প্লে, অবশ্যই অটো প্লে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মিউট থাকতে হবে। মিউট না থাকলে কিছু কিছু ব্রাউজারে ওই ভিডিওটা অটো প্লে হবে না। কারণ আপনি একটা ওয়েবসাইটে গেলেন, দাঁড়ান করে একটা ভিডিও প্লে হয়ে গেল, সাউন্ড হইলো, এটা কোনো ব্রাউজার চায় না। এটা হচ্ছে একটা বিরক্তিকর কারণ। সেই কারণে ওই ব্রাউজার গুলা যখনই দেখে যে ভিডিও অটো প্লে, সেটা যদি মিউট না থাকে সেটা প্লে হবে না। তো এই জন্য এটা অটোমেটিক অফ করে দেওয়া আছে। আচ্ছা, মিউটেড। মিউটেড হচ্ছে এটা একটা অ্যাট্রিবিউট যে ভিডিও মানে প্লে হবে, বাট বাই ডিফল্ট ওই অডিওটা মিউট থাকবে। এরপরে হচ্ছে লুপ, মানে ভিডিওটা যখন প্লে হওয়া শেষ হয়ে যাবে এটা কি আবার নতুন করে চালু হবে কিনা। তো এরপর হচ্ছে পোস্টার। ভিডিও যখন আমরা ইনসার্ট করব, ওই ভিডিওটা জাস্ট মাঝখানে প্লে বাটন দেখা যাবে, কিন্তু কি পোস্টার, মানে ভিডিওর যে থাম্বনেইল, মানে এটাকে বলে থাম্বনেইল, আর হচ্ছে যে গ্রামের কিছু চাচাতো ভাইরা বলে থাম্বিল। তো থাম্বিল কি হবে সেটা হচ্ছে দেখা যায় যে আপনি সেট করে দিতে পারবেন যে কোন থাম্বনেইলটা এই ভিডিওতে শো হবে, সেটা হচ্ছে এখানে দেখার জন্য। এরপরে হচ্ছে প্রিলোড। প্রিলোডটা মানে হচ্ছে এটা খুবই সুন্দর একটা জিনিস, যে ভিডিওটা যখন আপনি লোড হবে, ওই ইউজারের ব্যান্ডউইডথ থেকে ওই ভিডিওটা আগে থেকেই ডাউনলোড হতে থাকবে, মানে পেজটা লোড হওয়ার সাথে সাথে। তাহলে কি হবে, যখন ইউজার প্লে করবে তার ওয়েটিং টাইমটা থাকবে না। তো এটারও একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট আছে, যাতে করে ব্রাউজার ভিডিও পাইলেই সে সবকিছুই যে মানে প্রিলোড করে রাখবে তা না। সে হচ্ছে নির্দিষ্ট একটা অংশ, যখন আপনি দেখবেন যে ইউটিউবে যখন প্লে করেন ভিডিওটা পুরোপুরি লোড হয় না, ওটা
লোড হতে থাকে, তারপর প্লে হতে থাকে, যতক্ষণ প্লে হয় আবার লোড হয় একটু করে। এটাকে বলা হয় প্রিলোড। তো এরপরে ভিডিওর উইড হাইট তো আমি দেখাইছি। প্লে প্লেস ইন লাইন এটা আমি দেখি নাই, এটা ইউজ করি নাই কখনো, বাট এই যে আমি জানলাম। মানে চ্যাট জিপিটি ব্যবহার করানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এটা, যে যে কোনো একটা ট্যাগ আপনি যখন শিখবেন, সেই ট্যাগের কি কি আর এক্সপ্লেনেশন আছে সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরকম এরকম হেল্প কি আপনাকে কেউ করবে বলেন? কেউ করবে না। সো আপনি এখান থেকে খুব সুন্দর করে দেখে নিতে হবে যে কি কি আছে। ক্রস অরিজিন এটা আমি কখনোই ব্যবহার করিনি। মানে কিছু কিছু জিনিস আছে আপনার জাস্ট হচ্ছে ধরেন দেখে মানে গট গট করে রিডিং করে যেতে হবে, এগুলো আপনার কখনো কাজে লাগবে না। তো আমি লিস্ট অল চাইছি, সে অল সবগুলা লিস্ট আমাকে দিয়ে দিয়েছে, যেগুলার হচ্ছে কিছু কিছু দরকার, কিছু কিছু দরকার নাই। তো এইভাবে করে যেই যেই ট্যাগ গুলো আজকে আপনি শিখলেন, সেই সেই ট্যাগ গুলা যদি আপনি এইভাবে দেখেন, কাজে দেবে। কারণ আমরা সাধারণত যেটা হয় যে এইসব সিম্পল সিম্পল জিনিসগুলো এড়ায় যায়, এড়ায় যাওয়ার ফলে ভবিষ্যতে আমাদের কোড করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়। তো এই জিনিসগুলো দেখবেন, আপনি যদি একইভাবে অডিওটা দেন, অডিওটা চলে আসবে, এবং এইগুলা নিয়ে আপনি একটা কাজ করতে পারেন। যারা একটু শেখার জন্য আগ্রহী তারা এটা নিয়ে একটা করে ব্লগ পোস্ট লিখতে পারেন। এআই দিয়ে জেনারেট করেন, এটা আবার কপি করে ব্লগ পোস্ট করেন না। মানে ওই যে আমাদের যে বিডিআইটি আছে, সেখানে আপনি চাইলে ভিডিওর কি কি ট্যাগ আছে চলুন জেনে নেই, এরকম একটা টাইটেল হবে। আবার সবাই পোস্ট করে না, একজন পোস্ট করলে আরেকজন আর পোস্ট করার দরকার নেই। মানে এটা আমি আপনাদের জাস্ট বলতেছি যাতে করে আপনারা একটু কমিউনিটির দিকে আগ্রহী হন। তো টাইটেল দিলেন এরকম একটা সুন্দর দেখে image.google.com-এ গিয়ে ভিডিও ইন এইচটিএমএল এরকম লিখে সার্চ করলেন, ওখানে একটা সুন্দর থাম্বনেইল নিলেন। নিলে যেটা হবে যে ওই লিঙ্কটা যদি ফেসবুকে আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে একটু সুন্দর দেখা যাবে। এরপরে হচ্ছে আপনি একটা একটা করে বর্ণনা দিতে থাকলেন যে এসআরসি দিয়ে কি করা হয়, মানে আপনার ভাষায়। এটা কিন্তু এই যে কপি পেস্ট করলে কোনো লাভ হলো না, মানে এটা হচ্ছে কপি পেস্ট অবশ্যই করা যাবে না। তো আপনি ওখানে লিখলেন, সেটা একটা এক্সাম্পল দিলেন, এখান থেকে কোডটা দিলেন। আমাদের ওই ভিডিও আইডিতে কিন্তু কোড দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনার ব্লগ পোস্ট গুলো দেখলেই বুঝবেন। সো ওইখানে দিয়ে আপনি একটু দেখেন, দেখলে আপনার হচ্ছে মানে লেখালেখির অভ্যাস শুরু হলে এটা হচ্ছে আপনার জন্য ভালো। তো দেখবেন যে ওই যে লেখাটা লিখবেন ওইটা যে আগে কেউ লিখে ফেলেছে কিনা, যদি কেউ একজন লেখে সেম সিমিলার লেখা আবার ওখানে দিবেন না। তো এইগুলাতে একটু আপনাদের আগ্রহী হতে হবে, হলে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আজকে প্র্যাকটিস কিন্তু আমি বলে দিছি যে ইনলাইন এলিমেন্ট কোনটা সেটা আমাদের জানাবেন। এরপর হচ্ছে যে কোডটুকু করছেন, সেই কোডটুকু হচ্ছে স্ক্রিনশট দিবেন, কোডের স্ক্রিনশট দিবেন। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটারও স্ক্রিনশট তুলতে পারেন। একটা ফেসবুকে সার্ভার তো অনেক অফুরন্ত, সো আপনি ওইখানে আপলোড করেন, করে তারপরে হচ্ছে সেটাকে গ্রুপে শেয়ার করেন। আর হচ্ছে ওইখানে গ্রুপে যারা নিয়মিত কাজ শেয়ার করবেন তাদেরই কিন্তু মূলত ওই যে আবাসিকে সুযোগ পাওয়া বা এই টাইপের। আর এটা শুধুমাত্র আবাসিক সুযোগ পাওয়ার জন্যই না, এটা যদি আপনি একটু আম, করেন, সেক্ষেত্রে যেটা হবে যে আমি বারবার বলি যে যারা প্র্যাকটিস করেন, প্রশ্ন করার জন্য আগ্রহী, তারাই কিন্তু একটু ভালো শিখতে পারেন মোটামুটি। কিন্তু যারা এই যে চুপে চাপে থাকতে চান, এই দেখবনি, এই করবনি, এই টাইপের, কিন্তু তারা খুব সময় নষ্ট করেন। আমি অনেক মানুষকে চিনি যারা লাস্ট ধরেন 15 বছর ধরে আমাকে চিনে, আমি ভিডিও টিউটোরিয়াল বানাই, তারা এখনো শিখছে। আগামী 20 বছর যদি আমি শেখাই, তারা 20 বছর ধরেও শিখবে। এবং হচ্ছে একটার পর একটা এদিক ওদিক করে যাবে। সো সিরিয়াস না তারা, মানে ওকে দেখতেছি ঠিক আছে। তো সিরিয়াস হতে হবে, সিরিয়াসলি যদি আপনি শিখেন সেক্ষেত্রে অনেক কিছু করতে পারবেন। ওকে, তো তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। এখন হচ্ছে আপনাদের থেকে ওই যে আগের নিয়মেই প্রশ্ন উত্তর সেশন শুরু হবে। তো আমি স্ক্রিনটা স্টপ করলাম। আচ্ছা, স্ক্রিনটা থাক, আপনারা নিজেরাই আনমিউট করে প্রশ্ন করতে পারেন এখনই। আমি হচ্ছে আনমিউটের অপশন দিচ্ছি। ওকে, আপনারা নিজেরাই এক ভাই- এক করে প্রশ্ন করেন। ভাইয়া হ্যাঁ, শুনতে ভাইয়া পাচ্ছি। আমরা তো জানি যে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের নেম ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা দিয়ে তারপরে লিখতেছিলেন ভ্যালু মনে হয় এটা। কিন্তু আমরা ওই যে ভিডিওতে দেখতেছি যে আহ, আপনি যদি স্ক্রিনটা শেয়ার করেন তখন একটু ভালো হতো আর কি। আচ্ছা, চ্যাট একটা জিপিটির যে এটা। জি। সরি।
কন্ট্রোলস না কি একটা ছিল, ওইখানে দেখলাম। ও আচ্ছা, হ্যাঁ, আপনি আপনি যেটা বলেছেন যে কিছু কিছু হুম। অ্যাট্রিবিউটের হচ্ছে কোনো ভ্যালু নাই, মানে ওরা অরফান, ওদের কোনো ভ্যালু নাই, ওরা জাস্ট হচ্ছে ওই সিঙ্গেল। সো এইসব অ্যাট্রিবিউট গুলো জাস্ট দিয়ে দিলেই হয়, এখানে কোনো ভ্যালু নাই এটার। আচ্ছা, তারপরে এই যে সোর্স আবার নিচের দিকে নিয়ে আসছে, আমরা কি সোর্স ওই কন্ট্রোলস এর পরে লিখতে পারতাম না? ওই যে মানে ওইটাই, এর আগেরটাই এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, এই যে সোর্স যেটা আসছে এসআরসি, সোর্সের পরে এই যে এসআরসি, এটা কি এসআরসিটা আমরা কন্ট্রোলস এর পরে নিয়ে আসতে পারতাম কিনা? আচ্ছা, হ্যাঁ, এই যদি ভিডিওতে আপনি এখানে হচ্ছে দিয়ে দেন, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, ভিডিওতে মাল্টিপল সোর্স ইউজ হয়, সেই জন্য ও আসলে এইভাবে এক্সাম্পলটা দেখাইছে। বাট আপনি হচ্ছে এসআরসি দিয়েও সোর্স দিতে পারেন। ভিডিও এটা HTML5 এ এসে এটা হচ্ছে একটু এক্সপান্ড হয়েছে, কারণ এটা খুব বহুল ব্যবহৃত একটা ট্যাগ, এই কারণে। সো চ্যাট জিপিটি যেটা দেখাচ্ছে এটা সঠিক, আপনি চাইলে এসআরসিও ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে এখানে, কারণ হচ্ছে ভিডিওর তাহলে মাল্টিপল ফরম্যাট পাওয়া যায়, যেমন ধরেন কিছু কিছু হচ্ছে প্লে করতে পারে MP4, কিছু ডিভাইস আবার MP4 প্লে করে না, ওরা আবার অন্য ফাইল চায়। বা কিছু কিছু আছে অপটিমাইজড ওয়েতে আপনি হচ্ছে দিতে পারেন, যেমন অ্যাপল ডিভাইসের ক্ষেত্রে আপনি অন্য ফরম্যাটে যদি প্লে করাতে চান, সেক্ষেত্রে মাল্টিপল সোর্স ইউজ করলে ও যেটা প্রিফারেবল সেটা প্লে করবে, সেই জন্যই মূলত এইভাবে দেখানো হয়েছে। তাহলে এখানে সোর্সও তাহলে একটা ট্যাগ, তাই তো? হ্যাঁ, সোর্স একটা ট্যাগ, বাট এটা অলওয়েজ ভিডিওর চাইল্ডে হইতে হবে, মানে এটা হচ্ছে ভিডিওর সাথে কাজ করবে। জি ভাই, ধন্যবাদ ভাই। জি, শুক্রিয়া। Trabalho da toplantı yapıyor. ওকে। আসসালামু আলাইকুম Burası toplantı হ্যাঁ, yapıyor হ্যাঁ, bilgisayarda. Bekliyorum. প্রশ্নটা করেন, বাট আমি নেক্সট টাইম কিন্তু প্রশ্ন নিব না আপনি যদি রুলস না মানেন। হ্যাঁ, জি, বলেন। Heh, বিষয় কি? আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখন HTML এর benim মডিউল aslında hangi শিখছি, birini tanıdım? এরপর আসবে CSS এর মডিউল, এরপর আসছে ধীরে যেটা মানে ধাপে ধাপে আসবে আর কি। প্রত্যেকটা মডিউল আমরা যেমন হোমওয়ার্কটা Yok. প্রত্যেকটা ক্লাস শেষে শেষে হোমওয়ার্ক দিচ্ছি, এরপরে গিয়ে যদি প্রত্যেকটা মডিউল শেষে শেষে যদি একটা টেস্ট হয়, এটা কেমন Bekliyorum. হয় স্যার? Oldu. রিকোয়েস্ট। না, 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 আমি যেভাবে Tekrardan বলতেছি এভাবেই করতে হবে। bir şey এখানে yapmak yok. আপনার হচ্ছে আপনার Saçma sapan মতামত আপাতত নেওয়া başka bir হচ্ছে না, şey কারণ meydana হচ্ছে gelmiş ki. প্রত্যেকটা ক্লাসের শেষেই টাস্ক দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আপনি গ্রুপে জমা দিতে হবে। Bak, এখানে মতামত niচ্ছি না আপাতত। bak, gönder bakayım bana. একটা প্রশ্ন করবো। আচ্ছা ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট, হ্যালো। আসলে আমার রিকোয়েস্টটা করা ঠিক হবে কিনা জানি না। বাকি কথা হচ্ছে যে আমাদেরকে যদি এরকম একটা সিস্টেম হইতো, যেমন নাকি আজকে অনেকগুলো ট্যাক্স, যেমন নাকি এস এ ট্যাগ, তারপরে আমরা আমরা কি কি ট্যাগ শিখছি জাস্ট এটা, যদি আমরা ভিডিওতে পাই যাচ্ছি, তো আমাদের সাথে সাথে যদি একটা কি কি ট্যাগ শিখছি এরকম একটা ডক ফাইল থাকতো, এই সেক্ষেত্রে ডক ওই ট্যাগ ফাইলটা ধরে আপনি ধরে। করবেন ভাই, এই ডক ফাইল আপনাকে করতে হবে, এই ডক ফাইল আপনি করে আপনি হচ্ছে একদিন শেয়ার দিতে হবে যে আমরা এইগুলা এগুলা শিখছি। সো এটা আপনাকে বানাইতে হবে, এটা ডক ফাইল আমি শেয়ার দিয়ে লাভ নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনি আসসালামু আলাইকুম। বললেন কি যে যিনি যিনি সালাম দিচ্ছেন তিনি তিনি সালাম দিয়ে চলে যাবেন, প্রশ্ন করার দরকার নেই। ভাই, আপনি সময় বললেন কি চ্যাট জিপিটি থেকে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এড়িয়ে চলা। আমরা এই অপ্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো আমরা বুঝবো কিভাবে? এখানে আপনার কোনো ডেফিনেশন দিবেন এর জন্য? ওই যে চ্যাট জিপিটি থেকে যেটা জেনারেট হয়ে দেখালো ওইটা ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আপনার চ্যাট জিপিটি ওখান যেমন থেকে আপনি এআই আছে। অপ্রয়োজনীয় বলতে ওখানে হচ্ছে একটু ওই আমি যেগুলো দেখালাম এগুলাই প্রয়োজনীয়, আর বাকি যেগুলো আসতেছে ওগুলো একটু স্টাডি করেন, মানে একটু বোঝার চেষ্টা করেন। মানে বেশি সময় ওগুলাতে দেওয়ার দরকার নাই, কিন্তু হচ্ছে একটু ট্রাই করেন যে ওগুলা ইউজ করে কি চেঞ্জ আসছে, যদি চেঞ্জ আসে ওকে ভালো, চেঞ্জ আসলে তো ঠিক আছে, যে তাহলে তো বুঝেই গেলেন যে এটা এই কারণে। যদি কোনো চেঞ্জ না আসে ওখান থেকে, সেক্ষেত্রে ওটা একটু নোট করে রাখলেন, চাইলে আপনি ওটাও শিখতে পারবেন যে এটা কি জন্য ব্যবহার হয় সে তুমি আমাকে বলো, চ্যাট জিপিটি কে বললেই সে কিন্তু আবার আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করে দিবে। তো এগুলা হচ্ছে জানার জন্য টাইমের ব্যাপার, আপনি আপনি কতটুকু সময় পাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি এটার পেছনে কতটুকু সময় দিবেন। তো এটা আপনার উপর নির্ভর করে। আরেকটা জিনিস, আমরা তো মনে করেন অনেকেই নতুন আছি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে, আপনি যে বাটন গুলো ইউজ করেন কিবোর্ডে, এগুলো তো জানি না আমরা, এগুলো যদি আপনি কাইন্ডলি একটু মেনশন করে দিতেন আমাদের জন্য বুঝতে আর সহজ হতো। আমি আসলে কোনো বাটন এখন ইউজ করছি না, এখন একদম আমি মাউসে ক্লিক ক্লিক করে করে কাজ করছি। সো ভবিষ্যতে যখন শর্টকাট ইউজ করব আমি তখন তখন বলে দিব যে আমি এই শর্টকাটটা ইউজ করলাম। আচ্ছা ভাই, আমরা ওই যে শুরুতে আপনি ওই যে পি ট্যাগের ভিতরে স্ট্রং ট্যাগটা ইউজ করলেন, তো সেক্ষেত্রে আমরা
এরকম কি কোনো লিস্ট আছে যে আসলে কোন কোন ট্যাগের ভিতরে কোন কোন ট্যাগ গুলো ইউজ করা যাবে? যেমন পি ট্যাগের ভিতরে আমার ইচ্ছে হলো, আমি দেখা গেল যে স্প্যান ট্যাগ ইউজ করলাম, বা এ ধরনের বিভিন্ন ট্যাগ ইউজ করে থাকি। এরকম আসলে কোনো লিস্ট নাই, বাট আমি যে যেগুলো যেগুলো বলে দিচ্ছি, এইচটিএমএল খুব সিম্পল একটা জিনিস, মানে এটা হচ্ছে, এটা নিয়ে এত প্যারা নাই। আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে খুব একটা ক্ষতি নাই, কিন্তু আপনি যেটা করবেন যে হচ্ছে, যদি কোনো ট্যাগের ভিতরে কোনো ট্যাগ ইউজ করতে চান, দেখবেন যে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, ইনলাইন ট্যাগের ভিতরে ব্লক ট্যাগ ব্যবহার করা উচিত না। মানে উচিত না বলতেছি এই কারণে, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। যেমন ধরেন, একটা এক্সাম্পল দেই, যে আমরা যখন ডিভ ইউজ করব, আমরা এর ভিতরেও অনেক সময় ডিভ ইউজ করার প্রয়োজন পড়ে, কিন্তু আসলে নিয়ম হচ্ছে এর ভিতরে স্প্যান ইউজ করা, কারণ এ নিজেই হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। তার ভিতরে একটা ব্লক ট্যাগ নিয়ে আসলে সে ঠিক মতো রিয়াকশন দিতে পারবে না, বা এটা একটু ঝামেলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা নাই, মানে যে কোনো ট্যাগের ভিতরে যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন। বাট ওই যে উচিত এবং উচিত না এর ব্যাপারটা, এটা আস্তে আস্তে গ্রো করবে আপনার, সো এটা নিয়ে এত মানে টেনশনের কিছু নাই আর কি। জি ভাই, আরেকটা টিপস চাচ্ছিলাম ভাই, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা যারা নতুন, আমাদের দেখা যাচ্ছে যে ইংলিশের স্কিলটা একটু কম। তো আসলে এই যে ইংলিশটা কিভাবে গ্রো করা যেতে পারে, বা হ্যাঁ, এটার কোন। জন্য আমি বারবার সলিউশন দিয়েছি। প্রথম মিট আপে বলেছি যে আমাদের ভিডিআইটিতে একটা সুন্দর পোস্ট আছে যে ইংরেজি শেখার গাইডলাইন, সেটা একটু দেখেন, এখানে খুব চমৎকার করে বলা আছে কি কিভাবে আপনি ইংরেজি শিখবেন। ও, জি, ধন্যবাদ ভাই। ভাইয়া আমি একটা বিষয় আসলে মানে শেয়ার করতে চাচ্ছিলাম আসলে, যেটা হচ্ছে ওই যে আমরা যে হচ্ছে আজকে ইনলাইন এলিমেন্ট বা হচ্ছে ব্লক এলিমেন্ট গুলো দেখলাম, মানে দেখছে যে ট্যাগ গুলো ইউজ করলাম, এটা দেখার জন্য সুন্দর একটা অ্যাড অন আছে যেটা ইউজ করলে দেখা যায় যে কোনটা ব্লক অ্যাডন আছে, এলিমেন্ট। আমি অ্যাডন গুলো আসলে এখনই দিচ্ছি না, কারণ এখানে অনেকেই নতুন আছে, তো এই জন্য আমি ধরেন এক্সটেনশন অ্যাডন এগুলো আসলে বাদ দিচ্ছি। পরবর্তী যেটা করব ওইগুলো আস্তে আস্তে আমি দেখাবো আর কি। বাট থ্যাংক জি ইউ, জি জি, আপনি যেটা করতে পারেন বুঝতে পারছি। এটা নিয়ে একটু ওই যে ফেসবুক গ্রুপে একটু আপনি একটা পোস্ট দিতে পারেন যে এই অ্যাডন এটা ইউজ করলে এইভাবে দেখা যায়, দুই একটা স্ক্রিনশট অ্যাড করে দেন, তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই জানতে পারবে। জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা ভাইয়া, আপনি গোল করার ক্ষেত্রে ইউজ করা যাবে। সেক্ষেত্রে আমরা কোন strong না বি ট্যাগ ইউজ করা, মানে কোনটা ইউজ করা ভালো? আমি আসলে আপনার কথা ঠিক মতো বুঝতে পারি নাই। মানে ভাই আপনি বলছেন একটা আমরা স্ট্রং ট্যাগ অথবা বি ট্যাগ ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আমরা কোন ট্যাগটা ইউজ করা আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস হবে? শুনতে পাচ্ছি না ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আমার চ্যাটিং এর ওই জুমের চ্যাটে একটু দিয়ে দেন আপনার প্রশ্নটা, আমি ওখান থেকে উত্তর দিচ্ছি। আচ্ছা। ভাইয়া ভাইয়া, আমার একটা বিষয় জানার ছিল। আমাদের এই কোর্সটাতে বেসিক ওয়ার্ডপ্রেস শেখা হবে, কিন্তু ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্টটা আচ্ছা, কোর্স আমাদের লাগবে সম্পর্কিত স্যার। আলোচনা বাদ, আমি কোর্স সম্পর্কিত আলোচনা এখন আর করছি না। এখন আমরা যেটা শেখাচ্ছি সেটার উপরে ফোকাস করছি, সেখানে যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দিতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো দেন এগুলো কমপ্লিট করার পর যদি আমরা বাকি সময় থাকে কারোর, ওই সময়টা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, যদি এই বিষয়ে কোনো সাজেশন দিতেন। এই সময়টা ওই যে বিডিআইটি তে আর্টিকেল গুলো একটু পড়েন, ওইখানে দেখেন কিছু কিছু জিনিস দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউশনের কি আছে, বা ধরেন অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেইগুলা, সেগুলো একটু ফলো করতে পারেন। ইউটিউবে বিভিন্ন ঘাটু ঘোরাঘুরি করতে পারেন, কোর্স দেখতে পারেন ইউটিউবে, সেগুলো করতে পারেন। ভাইয়া, যে যে দুইটা অ্যাঙ্গলটা এখানে করছেন, একটা হচ্ছে গুগল, একটা অ্যাবাউট, দেখা গেছে দুইটাই মানে একসাথে আসছে। এটা আলাদা পার্ট কিভাবে করবো তাহলে? সরি ভাই, আপনার কথাও ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমরা যে আপনি যে দুইটা অ্যাঙ্গলটা যেখানে ইউজ করছিলেন, একটা গুগলের আর একটা অ্যাবাউট, দুইটা কিন্তু একসাথে লাগানো ছিল, মাঝে ফাঁক বা আলাদা কিভাবে করবেন? হ্যাঁ, ওইখানে ওই যে আপনার এই ট্যাগের অল্প একটু ফাঁকা থাকে ওখানে, আর আমরা যেহেতু এন্টার দিয়েছি ওখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। আর ওইখানে একটা স্পেস আছে বলেই ওইখানে হচ্ছে ইয়ে হচ্ছে, আর অল্প একটু মানে হালকা মানে 0.5 পিক্সেল ব্রাউজার হচ্ছে একটা ফাঁকা রাখে, এগুলো আমরা সিএসএস দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, রিয়াজ ভাই একটা প্রশ্ন করছেন ভিডিও ট্যাগ নিয়ে, যদি একটু বলতেন। ভিডিও ট্যাগ নিয়ে আমি অলরেডি কাজ দেখাইলাম,
এরপরে চ্যাট জিপিটি দেখাইলাম, ওইখানে এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো দেখে একটু বোঝার চেষ্টা করেন আর একটু ওয়েট করেন। অনেকেই হয়তো ভিডিও ট্যাগ নিয়ে লেখালেখিও করতে পারেন, সেগুলো দেখেন আর মেইনলি প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, বোল্ড করার জন্য স্ট্রং বা বি ট্যাগের মধ্যে কোনটা ইউজ করলে ভালো হবে, যে কোনো একটা, মানে এটা কোনো ইয়া নাই, আপনি বোল্ড করতে পারছেন কিনা সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আমার একটা প্রশ্ন আচ্ছা ছিল। ভাইয়া, ওই যে ক্লাউড এআই তে আপনি গত গত ক্লাসে দেখাইছিলেন যে মানে অনলাইন থেকে নাম্বার নিয়ে AI করার জন্য, ভেরিফাই করার জন্য, বাট সেটাও মানে অনেকগুলো ওয়েবসাইট এক্সপ্লোর করছি, মিনিমাম 30টা, বাট হয় নাই। এবং আচ্ছা, বিডি নট নাম্বারও তো। ইম্পর্টেন্ট, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, ওইখানে যেহেতু ভেরিফিকেশন নাই, পরবর্তীতে আপনি যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখন দেখবেন যে হবে। অনেকেই দেখলাম টেলিটক নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলছে, বাট একসাথে অনেক রিকোয়েস্ট হইলে, আমি যেহেতু দেখাইছি একসাথে অনেক রিকোয়েস্ট হলে এটা মানে ইয়ে হয় আর কি। সো আপনি চ্যাট জিপিটি ইউজ করেন আপাতত, অসুবিধা নাই। স্যার ক্লাউড আমার একটা এআই প্রশ্ন এর ছিল। জন্য ক্লাউডে এই বিষয়টা আমার তো বাংলা লিঙ্ক নাম্বারে ওই ভাইরাস শুরুতে ট্রাই করলে হয়ে যাবে। বাংলা লিঙ্ক নাম্বারে ট্রাই করছি আর লাস্ট হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের নাম্বার হয়তো প্রবলেম হতে পারে, বাট টেলিটক দিয়ে ট্রাই করেন। অনেকে ওই যে জিপি নাম্বার দিয়ে ভেরিফাই করছে, তাদেরও ভেরিফাই হয়েছে, বাট না হইলে ওটা নিয়ে ইয়ে দরকার নেই আর কি এত ইয়ে করার। আচ্ছা, আজকের ক্লাস 10 মিনিট আগেই শেষ করে দিচ্ছি, প্রশ্ন উত্তর সেশন আপাতত এ পর্যন্তই। আপনারা আবারও প্র্যাকটিসটা আমি বলে দিচ্ছি। প্র্যাকটিসটা হচ্ছে আম, আমরা যে ট্যাগগুলো দেখাইলাম আজকে, এই ট্যাগগুলা কোনটা ইনলাইন এবং কোনটা ব্লক এলিমেন্ট সেটার একটা লিস্ট। দেন হচ্ছে আমরা যে যে ট্যাগগুলা দেখলাম সেই ট্যাগগুলা প্র্যাকটিস, যে মানে যতগুলা ট্যাগ দেখাইছি, স্ট্রং, ইএম, ইউ, বিআর, এইচআর, এরপরে হচ্ছে লিঙ্ক ট্যাগ, এরপরে ইমেজ, এরপরে ভিডিও, এগুলার অ্যাট্রিবিউট, এগুলা যেন ওই স্ক্রিনশটের মধ্যে থাকে, এবং সেগুলা প্রিভিউ অর্থাৎ হচ্ছে ভিউ করলে যেগুলো দেখা যায়, অর্থাৎ এক একজনের 3, 4, 5টা স্ক্রিনশট হতে পারে, তো একটা পোস্টের মধ্যে দেবেন, যাতে করে আলাদা আলাদা পোস্ট করবেন না। এগুলা দিয়ে হচ্ছে গ্রুপে সাবমিট করবেন। গ্রুপে সাবমিট করাটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বিভিন্ন আহ, দরকারে। আমি বলছি না, এখন রিভিল করছি না কি কি কারণে ইম্পর্টেন্ট, বাট আমি শুধু এটুকুই বলছি এটা ইম্পর্টেন্ট। সো আপনারা অবশ্যই অবশ্যই এইগুলো ইয়ে করবেন। আচ্ছা, আর যে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করবেন, ফিচার পোস্টে যাবেন, ওইখানে হচ্ছে ইয়ে করবেন। আচ্ছা, একটা প্রশ্ন আসছে। আচ্ছা, এটা কোনো প্রশ্ন প্রশ্ন না, থ্যাংক ইউ। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আমরা খুব দ্রুতই আগামী ক্লাসগুলো কমপ্লিট করব। বেসিক্যালি আমাদের ফর্ম নিয়ে একটা ক্লাস হবে, খুবই লং, আগামী দিন। এই ফর্ম নিয়ে ক্লাস হলেই মোটামুটি আমাদের এইচটিএমএল শেষ। আপনারা যে কোনো কিছুই করতে পারবেন এইচটিএমএল দিয়ে। আর আগামী দিন আমরা ওই বেসিক্যালি ফর্মটা এবং ডিপ ডিপ শিখতে খুব বেশি সময় লাগবে না, 1 দিন 2 দিন লাগবে। সরি, মানে এক ক্লাসের মধ্যে ডিপ এবং ফর্ম আমরা শিখবো আগামীকালকে। দিয়ে আমরা সিএসএস এ মুভ করবো। সিএসএস টা একটু জটিল, সো আপনারা একটু একটু আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, যাতে করে সিএসএস এ স্ট্রংলি আমরা আসতে পারি। এবং সিএসএস কিন্তু অনেক মজার। সিএসএস হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস। আমি খুব সুন্দরভাবে সিএসএস শেখাবো, যাতে করে আপনারা যে কোনো রং চং এর কাজ খুব দ্রুত করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে সিএসএস দিয়ে অনেক কিছু করা যায়, এখন সিএসএস অনেক অ্যাডভান্স। আচ্ছা হ্যাঁ, আরেকজন বলেছেন টেবিল, সরি আমি ভুলে গিয়েছিলাম, আমরা টেবিলও দেখবো। সো নেক্সট ক্লাস আশা করি একটা বা দুইটা হইতে পারে, দেখা যাক। আমি চেষ্টা করব এক ক্লাসে কমপ্লিট করার জন্য, কারণ 1 ঘন্টা লং একটা ইয়ে। সো আমরা সিএসএস এর জন্য একটু প্রিপারেশন নিব সবাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।